করছি বাংলা বলছে। বাংলা বলছেতে আজকে আমরা এই প্রশ্ন নিয়েই আলোচনা করব যে বাংলা ভাষায় কথা বললেই কি আপনি বাংলাদেশী, আপনি অবৈধ অনুপ্রবেশকারী? এই প্রশ্নটাই তুলে দিয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা এবং প্রত্যেকটি ঘটনাই বিজেপি শাসিত রাজ্যের। তিনজন শ্রমিক, মুর্শিদাবাদের দুজন, হরিহরপাড়ার এবং বেলডাঙ্গার এবং মন্তেশ্বরের একজন, তারা মহারাষ্ট্রে গিয়েছিলেন রুটি রুজির তাগিদে। সেখানে তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয় এবং সেই সন্দেহে ধরে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় এবং বিএসএফ তাদের পুশব্যাক করে বাংলাদেশে। অভিযোগ যে তাদের আত্মীয় স্বজনরা তাদের যাবতীয় যা নথি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত নথি পেশ করলেও সেগুলো গ্রাহ্যই হয়নি। অবশেষে অনেক তদবিরের পর তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। একই অবস্থা হয়েছে বাগদার দম্পতির। আর এখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে যে কেন বারবার এই ঘটনা ঘটছে। পুশব্যাক কি পুশব্যাক নয় সেটা ভিন্ন সিদ্ধান্ত, কিন্তু এই দেশের মধ্যেও যে একটা রাজ্য আছে, যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যে রাজ্যের মানুষ বাংলা ভাষায় কথা বলেন, এটা কি বিস্তৃত হচ্ছে? সংশ্লিষ্ট সরকার এবং ঘটনাচক্রের প্রত্যেক জায়গাতেই ডাবল ইঞ্জিন সরকার। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার, বিজেপির পক্ষ থেকে দীপ্তাশ্ব যশ, সিপিআইএম এর পক্ষ থেকে শামীম আহমেদ রয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি শুরুতে একবার চোখ রাখবো যে কেন আমরা আজকে এই আলোচনা করছি বা করতে বাধ্য হচ্ছি। বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে বিধানসভায় দাঁড়িয়ে তুলতে হয়েছে। দেখুন, বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের কেন হেনস্থা? বাংলাদেশে পরিযায়ী শ্রমিকদের পুশব্যাকের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক। অভিযোগ, বাংলায় কথা বলার জন্য সম্প্রতি রাজ্যের 5 পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করে মহারাষ্ট্র সরকার। কোনো কিছু খতিয়ে না দেখেই তাদেরকে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। বিএসএফ আবার কোচবিহার সীমান্ত দিয়ে 5 জনকে পাঠিয়ে দেয় বাংলাদেশে। সেখানে বিজিবি তাদের আটক করে নিয়ে যায় লালমনিরহাট। ঘটনা জানাজানি হতে রাজ্যের অভিবাসী শ্রমিক কল্যাণ পর্ষদকে উদ্যোগ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকেও জানানো হয় পরিস্থিতি। পরে কোচবিহার দিয়েই ফেরানো হয় শ্রমিকদের। কিন্তু কথা হচ্ছে, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কেন ভুগতে হবে রাজ্যের মানুষকে? এই নিয়েই বিজেপির বিরুদ্ধে বিধানসভায় সোচ্চার হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আধার, প্যান সহ সমস্ত ভারতীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও শুধুমাত্র ভাষার ভিত্তিতেই অন্যায় হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এই পরিস্থিতির জন্য বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেখানে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। এটা ভাষাভিত্তিক বৈষম্য, এটা রাজ্যবাসীর অপমান। মহারাষ্ট্র সরকার বাংলা ভাষার জন্য কাউকে বাংলাদেশি বললে তা গোটা বাংলাকে বাংলাদেশি বলার শামিল। এটা মেনে নেওয়া যায় না। এদেশের নাগরিক বাংলা ভাষায় কথা বলছে, তাহলে দেখতে হবে যে না, ও এদেশের নয়, ও বাংলাদেশি। না, বোঝো ঠেলা। এবার ঠেলা বুঝতে হবে। এই যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য নিয়ে সব কিছু করা, এটা কিন্তু সংবিধান বলে না। পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বিজেপিকে দোষারোপ করায় পাল্টা মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছে রাজ্য বিজেপি। পরিস্থিতির জন্য মমতাই দায়ী বলে অভিযোগ করছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বাংলা ভাষায় কথা বলার কারণে যে সমস্যা অন্যেরা তৈরি করছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি স্বয়ং। 2005 সালে তিনি যখন ছিলেন সাংসদ হিসাবে এই বাংলাকে অনুপ্রবেশকারীদের স্বর্গ বলেছিলেন, আর 2024 সালে উনি নিজে এই বাংলাকে অনুপ্রবেশকারীদের ধাত্রীভূমিতে পরিণত করেছেন। রাজনৈতিক এই চাপানুতর চললেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে পাঠানোর আগে মুম্বাই পুলিশ বা বিএসএফ কেন পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানায়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কিভাবে শুধুমাত্র বাংলা ভাষা শুনে তকমা দেওয়া হলো বাংলাদেশি বলে। কলকাতা টিভি। আমি দীপ্তাশ্বর কাছেই সরাসরি আসি। দীপ্তাশ্ব, তাহলে বাংলা ভাষায় কথা বলা যাবে না? বাংলা ভাষায় এই দেশের বিভিন্ন প্রান্তে যদি কেউ রুটি রুজির তাগিদে যান, সেখানে গিয়ে তারা
প্রবাসী হিসেবে থাকেন, বাংলা ভাষায় কথা বললেই সন্দেহ যে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং যাদের ফিরিয়ে আনা হয়েছে এটা তো খণ্ডন করা যাবে না যে তাদের ফেরানো হয়েছে এবং তারা যে আসলে আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এটা এস্টাবলিশড। তাদের পুশব্যাকের মতো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ফেস করতে হয়েছে, ভাবতে পারো। না মৌপিয়াদি, দেখুন বাংলা থেকে তো শুধুমাত্র 2-5 তারা গিয়ে বাইরে কাজ করছেন না। আজকে ব্যাঙ্গালোর যাও, পুনে যাও, দিল্লি যাও, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাঙালি ছেলে তারা গিয়ে বিভিন্ন রকম কাজ করছে। কেউ আইটি সেক্টরে আছে, কেউ হোটেল সেক্টরে আছে, কেউ ব্যাংকিং, নানা রকম কাজে আছে। সবাইকে যাকে তাকে ধরে কি পুশব্যাক করে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললেই? না তো। আজকে তুমি ধরো তোমার কাজের সূত্রে বাংলা যাও, তুমি নয় পরিচিত মুখ, আমি সেরকম পরিচিত নয়, আমি তো যাই প্রায় কাজের সূত্রে। কই আমাদেরকে তো কেউ সেই সব এই মহারাষ্ট্রতেই আমরা যাই, সেখানে থেকেও ধরেন। আজকে পশ্চিমবঙ্গ সরকার তারা দায়ী যে জাল এবং ফেক আধার কার্ড এবং ভোটার কার্ড, সেই একটা এমন ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবাংলায় করে ফেলেছে, যে কারণে পশ্চিমবাংলার আধার কার্ড বা ভোটার কার্ড বলে এগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা আজকে নেই। আজকে তুমি পরিস্থিতি দেখো, দীপ্তাশু, যে বিএসএফ এর এত তৎপরতা যে এমনকি তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের পুশব্যাক করে বাংলাদেশের ছেড়ে দিয়েছে। এক সেকেন্ড, সে যদি অনুপ্রবেশ হয়ে থাকে, ডেফিনেটলি পুশব্যাক যাদের করা হচ্ছে তাদের মধ্যে তো অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, তো তাদের রক্ষার ক্ষেত্রে বিএসএফ এর এই তৎপরতা নেই। না না, বাংলায় একটা কথা আছে, ছেড়ে দিয়ে তেড়ে ধরা। না না, এরা তো এমন তো নয় যে এরা আজকে এসে ঢুকছে। আজকে দেখুন, আজকে নিউটন দাস, তার কাছেও তো আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে। তাহলে কি সে নাগরিক? সেও তো বাংলায় কথা বলে, সেও তো, সে যে নাগরিক নয় সেটা প্রমাণ হয়ে গেছে। লাভলি খাতুন, তিনি তৃণমূলের পঞ্চায়েতের সভাপতি অবধি হয়ে গেছিলেন, অথচ কোর্টে প্রমাণিত যে তিনি তৃণমূল বাংলাদেশ থেকে এসেছেন। আলো রানী সরকার, তিনি ভোটে দাঁড়িয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলের এই দম্পতি, মানে হরিহরপাড়া, বেলডাঙ্গা আর মন্তেশ্বরের এই শ্রমিকরা, আধার কার্ড এবং ভোটার কার্ড, না না, এই যে আধার কার্ড এবং ভোটার কার্ড, আজকে এর বিশ্বাসযোগ্যতা কোথায় থাকছে রাজ্য সরকারের? আজকে আপনি দেখুন যে গতকাল একটা কেস ধরা পড়েছে, যে সেখানে গিয়ে দেখা যাচ্ছে থরে থরে আধার কার্ড সেখানে ছাপা হচ্ছে এবং তার সঙ্গে তৃণমূলের যোগ। কালনায় তৃণমূলের পার্টি অফিসে কদিন আগে দেখা গেল কি 500 টাকা করে নিয়ে আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, কোনো ইয়ে নেই। আজকে আপনার এখানে ক্যানিংয়ের ওখানে এক ভদ্রলোক, তিনি বলছেন তৃণমূলের এক নেতা কাশীনাথ বিশ্বাস, তাকে তিনি তার স্ত্রীর গয়না বিক্রি করে টাকা দিয়েছেন ভোটার কার্ড এবং আধার কার্ড করে দেওয়ার জন্য। এই পরিস্থিতি আজকে তৃণমূল তৈরি করেছে। আজকে তৃণমূলের বিড়ম্বনা ডেকে আনছে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য। তৃণমূল কংগ্রেসই দায়ী, কারণ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু অর্থের বিনিময়ে কোনো রকম ভেরিফিকেশন ছাড়া সেটা করার যে চক্র, সেগুলো রমরমিয়ে চলছে, এটা দীপ্তাশ্বদের বক্তব্য। আধার কার্ড তৃণমূল কংগ্রেসের সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকার আধার কার্ড তৈরি করে না, আধার কার্ড তৈরি করে কেন্দ্রীয় সরকার। ভোটার কার্ড দেয়, ভোটার কার্ড রাজ্য সরকার দেয় না, ভোটার কার্ড দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাহলে আধার কার্ড ফেক তৃণমূল কংগ্রেস তৈরি করছে বা তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করছে এমনটা না। আধার কার্ড তৈরি করতে আপনার রেশন কার্ড লাগবে, বা তৃণমূল কংগ্রেস কোনো এমএলএ এমপি জনপ্রতিনিধির সইতে চলে না, গভর্নমেন্ট অফিসারদের সই লাগে, তার ভেরিফিকেশন হয় এবং তারপর আধার কার্ডে যারা তৈরি করে, যে সরকারি দপ্তর, সেই দপ্তর ইউডিপিআই, ইউনিক আইডেন্টিটি কার্ড যারা বানায়, তারাই সেটা পরীক্ষা করে তারা তৈরি করে। আসলে এই আধার কার্ড বিষয়টা না, বিষয়টা হচ্ছে বাংলা। আপনার মনে পড়ে, এটা আজকের দিন নয়, আপনার মনে পড়ে কৈলাস বিজয়বর্গীয় তিনি নিজে ফেসবুক বা টুইটারে লিখেছিলেন যে লুঙ্গি পরেছিল এবং ব্রেকফাস্টে পোহা খাচ্ছিল, তাই জন্য তাকে আমি বাংলাদেশি বলেছি। মানে ভাবুন, ওখানে তো নিশ্চয়ই কৈলাস বিজয়বর্গীয়, তিনি তো আধার কার্ড চাননি, যিনি চিড়ে খাচ্ছিলেন বা যিনি লুঙ্গি পরেছিলেন, তার আইডেন্টিটি কি ছিল? চিড়ে খাচ্ছেন, লুঙ্গি পরেছেন, মাছ খাচ্ছেন। এরা কেউ ভারতীয় নয় এবং বাংলায় কথা বলছেন, এরা বাংলাদেশ। এই অ্যাটিটিউড মধ্য ভারতের বিজেপি সরকারগুলোর মধ্যে 100% আছে। খুব দুর্ভাগ্য যেটা দক্ষিণ ভারতের দিকেও, মানে মহারাষ্ট্রের দিকেও, পশ্চিমের দিকেও এটা চলছে। আজকে একটা জিনিস কথা পরিষ্কার বলুন না, যে এনআরসি মুভমেন্টের সময়, আপনার মনে পড়ে, একটু মনে করুন, এনআরসি সিএ মুভমেন্টের সময় বিজেপি নতুন করে গিয়ে ধরছে, বাঙালিদের ধরছে, তাদেরকে থ্রেট করছে যে না তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবো এক্ষুনি, মানে স্পেশালি এই রাজ্যগুলোতে, পরিযায়ী শ্রমিকগুলোতে। সেইখানে একরকমের ধাক্কা স্টার্ট হয়েছে। স্পেশালি রাগটা, আমি বলছি রাগটা হচ্ছে বাংলার সিলেবাস বিজেপি জানে না,
তাই আমি যে এখানে BJP আসবো যে দীপ্তার কাছে, তার আগে বাংলা আমি একটু কথা শামীম শুনে আহমেদের কাছে বাংলাদেশে যাব। মতিদুর, শামীম 10 এক সেকেন্ড আসবো, সেকেন্ড, দীপ্তা 10 শাহ আসবো প্লিজ। শামীম, 10 না সেকেন্ড, প্রথমে আমি 10 সবাইকে বলতে দেবো। শামীম প্লিজ। দেখুন, এইটা বোঝা যাচ্ছে যে নির্বাচন এগিয়ে আসছে, আর সেই কারণে আমরা মূল ইস্যু থেকে সরে যাই বারে বারে। আর অবশ্যই গুরুত্বপূর্ণ, দেখুন তৃণমূলের প্রতিনিধি বলছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনটা তৈরি করে, মূল ইস্যু আসলে বলুন তো শামীম? ইলেকশন কমিশন অফ যেদিনই আমরা শো করি ইন্ডিয়ার আপনি বলেন অফিসাররা আমরা মূল ইস্যু থেকে সরে যাচ্ছি। মূল বাংলার কয়েকজন মানুষ মূল ইস্যু হচ্ছে যারা এই রাজ্যের যে বাসিন্দা, মূল ইস্যু হচ্ছে বৈধ যে আপনি বাসিন্দা, তাদের আপনার পুশব্যাক করা হয়েছে, বাংলার সেটা যে নিয়ে ডিসকাস প্রান্তরের করব না, ছেলেটি, সেই সেটা নিয়ে ছেলেটি আলোচনা যে মানে মূল স্কুলে বিষয় থেকে সরে পড়বে, যাওয়া। দিস ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু। বলছি তো গুরুত্বটা বুঝতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সিরিয়াস, কিন্তু সিরিয়াস ইস্যু কি এটা নয় যে বাংলার যে ছেলেটি প্রান্তরে স্কুলে পড়ছে তার স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে? সিরিয়াস কি এটা নয় যে আমাদের সংবিধানের প্রথম পাতায় বলা আছে সকলের জন্য কাজকে নিশ্চিত করতে হবে, সকলকে যে সম্মানের সঙ্গে বেঁচে থাকা নিশ্চিত করতে হবে? সেটা কি মূল ইস্যু নয়? আমরা কতদিন আলোচনা করেছি বলুন তো যে একদিনের কাজটা বন্ধ হয়ে গেছে, লাস্ট 2 বছর এখানে না। এক দুই হচ্ছে 34 বছর ক্ষমতায় থাকার পর এই মুহূর্তে যদি রাজ্যের কর্মসংস্থান নিয়ে কথা বলেন, তার দায় আপনাদের উপর বর্তায়। বেটার নট টু ডিসকাস। না 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 না, আমি কার উপরে বর্তা সেটা নিয়ে বিষয় নয়, বিষয়টা হচ্ছে আলোচনাটা করতে হবে, কারণ সংবিধানটাকে রক্ষার দায় আমাদের সকলের। আর সেখানে দাঁড়িয়ে আমরা যখন আলোচনা করছি স্কুলের প্রাইভেটাইজেশন কোন সময় থেকে শুরু হয়েছে, কোন সময় বাংলা ভাষা মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে ইংরেজি পড়ানো ক্লাস 6 অবধি বন্ধ ছিল, এবং যে সময় দাঁড়িয়ে একটা বড় অংশ তারা হসপিটালে ফাইনালি শিফট করে গেছেন বেসরকারি স্কুলে। হসপিটালে গিয়ে প্রতিটি মানুষকে চিকিৎসা পাচ্ছে কিনা, প্রতিটি লোকের যে কাজের গ্যারান্টি করার কথা ছিল, 100 দিনের কাজের যে আইনটা ছিল, সেই আইনটা যে আস্তে আস্তে ডাইলিউট হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, তাহলে এটা নিয়ে আপনারা কিছু বলার নেই করতে পারছি কিনা, এই যে বৈধ বাঙালির পুশব্যাক নিয়ে আপনারা কিছু বলার নেই? নিশ্চয়ই আছে, সেটা এইখানে এটাই বলছি যে আসলে এই যেখানেই ঘটনা ঘটছে সেখানে একটা সরকার আছে, সেই সরকার তো সংবিধান মেনেই সেই সরকার গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের মতো সেখানেও একটা সরকার আছে, তাহলে সেখানে কি সংবিধান সেখানে লাগু নেই? এটা কি আপনারা বলতে চাইছেন? যদি সংবিধান লাগু থাকে তাহলে সেই সরকারের দায়িত্ব ছিল তো যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আইনের শাসন প্রতিষ্ঠা যদি হতো তাহলে তো এই যে লোকটাকে ফিরে যেতে হয়েছে বা ফিরিয়ে নিয়ে আসতে হয়েছে, এই ঘটনা তো ঘটতো না। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হতো, একজন ভারতবাসীকে যদি দেশের থেকে বের করে দেওয়া হয়, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু এই পরিস্থিতিকে তৈরি করা হচ্ছে আর সেখানে অনুঘটকের ভূমিকা পালন করছে যারা সরকারে আছে তারা। এটা দুর্ভাগ্যজনক। যাদের দায়িত্ব ছিল সংবিধানকে রক্ষা করা, যাদের দায়িত্ব ছিল সংবিধানকে লালন পালন করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তার অধিকার, তারা আসলে অনুঘটকের ভূমিকা পালন করছে। একই সঙ্গে সংবাদ মাধ্যম, হ্যাঁ সংবাদ মাধ্যম, নন্দ ঘোষ, আপনাদের কাছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা নিয়ে যত সই হোক না কেন তাতে এটা নিবৃত্ত করা যাবে না, এবং সংবাদ মাধ্যমের আনফরচুনেটলি অথবা ফরচুনেটলি সেটা নিয়ে সেই দায়ও নেই। কিন্তু যা কিছু হোক সেটা সংবাদ মাধ্যম। আমরা মনে করি পুশব্যাক করা হয়েছে বৈধ নাগরিককে, বৈধ ভারতীয়কে, এই পশ্চিমবঙ্গের বৈধ একজন বাসিন্দাকে, সেটা নিয়ে আলোচনা করাটা সংবাদ মাধ্যমের দায়িত্বের মধ্যে পড়ে, এবং সংবাদ মাধ্যম কি নিয়ে আলোচনা করবে সেই সিলেবাস সিপিএম ঠিক করে দেবে না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বৈধ বাসিন্দারা না খেতে পেয়ে মরছে। আমলাশোল ভুলে গেছেন? আমি কোনো কিছুই ভুলিনি। আজকের দিনে কতগুলো ভারতীয় খেতে পায় না। যে ভারতবর্ষের সংবিধান বলা আছে যে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ করা যাবে না, সেখানে আপনার রাজ্যে কতগুলো ধনী লোক তৈরি হচ্ছে, কতগুলো গরিব মানুষ বেড়েছে, পুরো দেশে কতগুলো গরিব মানুষ বেড়েছে, কতগুলো ধনী লোক বেড়েছে, সেটা চিন্তা করতে হবে, আলোচনা করতে হবে। আমার সংবিধানকে রক্ষার দায়িত্ব কি আপনার নেই? আমার নেই, প্রত্যেকের আছে। আর সেই পার্সপেক্টিভে মাথায় রেখে আলোচনা করতে বলছি আমি বলছি যে যখনই আলোচনা করবেন তখন আলোচনায় আসুক যে এই আসলে প্রত্যেকটা নির্বাচন এসে গেলেই এই ধরনের ফান্ডামেন্টালিজম, এইগুলোকে আর কিছুই না, এই ভাষা নিয়ে যে চর্চা আমাদের দেশে তো সম্পদের সমবন্টনের কথা বলছেন। যখন জ্যোতি বসুর ছেলে চন্দন বসু আর শালকু সোরেনের মধ্যে সম্পদের সমবন্টন করেছিলেন, তখন আমি কোন ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চাই না। নকশালদের গুলিটা ছেড়ে দিয়েছিলেন আর চন্দন বোসের জন্য ঠিকটা ছেড়ে দিয়েছিলেন। আসলে আপনার মুশকিল হচ্ছে আপনি তো এখানে বলতে পারবেন না যে জাল আধার কার্ড তৈরি হচ্ছে, কারণ তাহলে আপনার জোটসঙ্গী তৃণমূল তার বিরুদ্ধে বলা হবে, সেই জন্য আপনি গোল গোল করে ডিফেন্ড করার জন্য বসে নেই। আসবো প্লিজ এক সেকেন্ড শামীম, আমি আমার কোন ব্যক্তিকে ডিফেন্ড করার জন্য, সংবিধানকে ডিফেন্ড করার জন্য বসে আছি।
আসবো শামীম, আসবো। আমি অশোকদার কাছ থেকে একটু রেসপন্স নেব। অশোকদার, এস স্কুট স্টাফেল ব্যাপারটা ছিল এই হিমলারকে এর মাথায় রেখে গেস্টাপো বাহিনী গঠন করা হয়েছিল। খুব ক্লিয়ার কথা মৌপিয়া আমার কাছে, সেদিন এসএস আজকে আরএসএস, এবং এই গেস্টাপো বাহিনীর নজরদারি থেকে একটু আগে দীপ্তাক্ষ বলছিল না যে মৌপিয়া চেনামুখ, মৌপিয়া বেশি যেতে পারে, আমি বলছি মৌপিয়াও না বাঁচতে পারে। এই গেস্টাপো বাহিনীর নজরদারি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, ভারতবর্ষের যে অবস্থা হয়েছে। এবং বিজেপি আরএসএস বাংলা বাঙালি বিরোধী, এটা তাদের হিডেন এজেন্ডা আজকে প্রকাশ্যে চলে এসছে। এ ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়েছে। বাংলায় কথা বলছি, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া। এবং আপনি যদি ভাবেন এর পেছনে শুধুমাত্র একটা ভোটের রাজনীতি কাজ করছে, আমি বলবো না। এই রাজনীতি কাজ করে আসছে এদের যিনি একেবারে মানে পূর্বপুরুষ ছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মানে একদম স্ট্যান্ড থেকে। ভারত ছাড়ো আন্দোলন এবং মন্বন্তর দুর্ভিক্ষ হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই বাংলার এবং এই অখণ্ড বাংলাদেশের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষগুলোকে লঙ্গরখানায় বলছে একসাথে খেতে বসে দেওয়া যাবে না। মানে চরম বাংলা বাঙালি বিরোধী এদের চিরকালের এজেন্ডা। এবং সবথেকে বড় কথা, আবার আপনাকে বলছি, এই এজেন্ডাটা শুধুমাত্র কোনো নির্বাচনী একটা বৈতরণী পার হওয়ার জন্য আরএসএস এর এজেন্ডা নয়। বাংলা বাঙালির মেধা, তাকে তারা ভয় পায়, বাংলা বাঙালির প্রগতিশীলতাকে তারা ভয় পায়, তাই আজ আরএসএস এর এজেন্ডাই। আমি একটু অরিন্দমদার কাছে আসি। অরিন্দমদার জাতীয় বাংলা পরিষদ, তার সভাপতি। আমি একটু এই আসপেক্ট থেকে অরিন্দমদার মতামত নেওয়ার চেষ্টা করব। অরিন্দমদা, দেখুন, এই ঘটনাটা অনেক দিন ধরে হচ্ছে। বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে দেওয়াটা এটা বাংলাতেই হয়েছে। মেট্রো স্টেশনে একটা ঘটনা, যেখানে এক মহিলাকে আরেক মহিলা বলছে বাংলায় কথা বলো বাংলাদেশি। ঘটনাচক্রে আমরা মুশকিলটা একটা বাঙালিদের ক্ষেত্রে হয়েছে, বাঙালির সাপোর্টে কোনো রাজনৈতিক দল কোনোদিন নেই। এই কিছুক্ষণ আগে ছেনি সঙ্গমের গল্প শুনছিলাম একজনের কাছে, সবকটা বাঙালি বিরোধী দল আজকে বাঙালিকে সমর্থন করার নেই। আজকে এটাই যদি আমরা দক্ষিণে যাই, দক্ষিণে কিন্তু ওখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি না, ওখানে আগে নিজেদের জাতকে ওরা আগে তোলে। মুশকিল সেখানে, সাপোর্টটা এখানে। মহারাষ্ট্রে আমরা দেখেছি, মহারাষ্ট্রে একই গল্প। সুতরাং আজকে হরিয়ানা একটি ছেলে মানে শামীম বলে, তাকে গরু খেয়েছে বলে তাকে খায়নি, সে ধারের কাছেও ছিল না, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো, তাকে বডি পাঠানো হলো। তাহলে এখানে এটা বাঙালিরা অনেক দিন ধরে চলছে এটা। আজকে সাহস কি করে হয়? স্পর্ধাটা দেখুন, বাংলা ভাষা নয়, বাঙালিকে চাকরি দেব না। হলদিরাম, গোদরেজ, বিভিন্ন কোম্পানি বাংলায় বসে এই সাহসটা, এই স্পর্ধাটা কি করে পায়? আর বাঙালিকে অপমান অনেকে করেছে, সে খালি মানে চিরের বলে না। পরেশ রাওয়াল, মানে ঘটনা হচ্ছে গুজরাটে মাছ খেয়ে যার অসংখ্য ফ্যান রয়েছেন এই বাংলায়, বাঙালি ফ্যান রয়েছেন, উনি অপমান টাকা খরচ করে পরেশ রাওয়ালের ছবি দেখতে যান তারা, এটা করলেন না। সুতরাং একটা কথা হচ্ছে, বাঙালি জাতীয়তাবাদকে জোর দিতে গেলে রাজনৈতিক দল যদি চুপ করে বসে থাকে, বাঙালি এরম ভাবেই মার খাবে। ওই জন্য জাতীয়তাবাদী ভবিষ্যৎ। কিন্তু আমার গল্পটা হচ্ছে, বাঙালির ভোটে জিতে 86% বাঙালির ভোটে জিতে, তারপরও যদি বাংলার কথা না বলতে পারি, বাংলাদেশি এটাকে সমর্থন করি, কেউ বলবে ছেনি সংগ্রাম, কেউ বলবে এটা জালি আধার কার্ড। কিন্তু আমার বক্তব্য, বাঙালি জাতি হিসেবে তাকে কিন্তু উত্তরণ দরকার, সেই উত্তরণটার প্রয়োজন আছে। কিন্তু আজকে রাজনৈতিক দলরা বোবা হয়ে থাকে। যখনই বাঙালিরা মার খায়, কোনো রাজনৈতিক দলকে দেখি না যে সামনে এসে কিছু কথা বলার, যেটা কেন হচ্ছে। আজকে এটা কিন্তু মহারাষ্ট্রে হয় না, এটা কেরালায় হয় না, সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ আসে সরকারের কাছ থেকে বা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। আজকে তামিলনাড়ুতে কিছু করে দেখুক, এই সাহসগুলো তামিলনাড়ুতে করে দেখুক, পারবে না। এই সাহসটা মহারাষ্ট্রে করে দেখুক, পারবে না। আমি আবার বলছি একটা কথা, জাতীয় বাংলা পরিষদের বলছি যে যদি জাল আধার কার্ড, জালি ডকুমেন্ট নিয়ে বাংলায় বা ভারতবর্ষের কোনায় থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি আসবো এর প্রসঙ্গে, আমি সুমনদার কাছেও যাবো। তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আমি সুমনদার কাছে চলে যাবো। সুমনদা, দেখুন মৌপিয়া, একটু উল্টো করে ভাবা যাক। অর্থাৎ ধরে নেওয়া যাক বিএসএফ বা বিজেপি শাসিত রাজ্যগুলির মতো এই যে তিনজনকে পুশব্যাক করা হয়েছিল, তারা সত্যি সত্যি বাংলাদেশি। তাহলে আপনার দ্বিতীয় প্রশ্নটা আসবে, তাহলে আপনি এদের ফেরত নিলেন কেন? পৃথিবীতে আমরা বর্তমান সময়ে বোধহয় প্রথম একটা রাষ্ট্র যাদেরকে আমরা বলে দিয়েছিলাম যে আমাদের নাগরিক না, তাদেরকে আবার 3 দিন বাদে বাংলাদেশের বিজেপির সাথে কথা বলে ফেরত আনছি।
এটা বাংলাদেশের বিজেপির কাছে কত বড় ভারত রাষ্ট্রের অপমান। যে রাষ্ট্রটার সঙ্গে ইউনূস থাকায় তো বাংলাদেশের সাথে আমাদের খুব সুসম্পর্ক নেই, এরপর যদি আপনি যখন পুশব্যাক করবেন তখন তো বাংলাদেশ বলবে যে আবার তুমি ভুল করছো, তুমি 3 দিন বাদে ফেরত চাইবে। তাহলে প্রশ্নটা আসে যে ভারতবর্ষ কি এরকম জায়গায় চলে গেছে যে কে নিজের নাগরিক সেটাও নির্ধারণ করতে পারে না? দেখুন, এই বৃহত্তর প্রশ্নটার মধ্যে আসলে বিজেপি বা আরএসএস এর সাইকোলজি লুকিয়ে আছে। বিজেপি বা আরএসএস, আমি জানি না, কোনো দলের মুখপাত্র সম্পর্কে আমি বলতে চাই না, আগে তো দেশে থাকতে হবে, তারপর তো আপনি সংবিধান রক্ষা করবেন। আপনাকে যদি দেশ থেকে বাড়ি করে দেয় তাহলে যে আপনি কি করে এসে সংবিধান রক্ষা করবেন বা দেশের খাদ্যের জন্য লড়বেন আমি জানি না। মানে বাংলাদেশের নাগরিক হয়ে বা 0 পয়েন্টে দাঁড়িয়ে ওটা করা যায় না, এটা প্রথম টেকনিক্যালি সবাইকে বুঝতে হবে। যদি আপনি 0 পয়েন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের হয়ে ভোট দিতে পারেন তাহলে তো সিপিএম আরো মহত্তর জায়গায় চলে গেছে, আলোচনা করলাম না। কিন্তু আমি আরএসএস বা বিজেপির যে আদর্শটা নিয়ে চিন্তার, সেটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার লোক মানেই বাংলাদেশি, পশ্চিমবাংলার লোক যে মাছ খায় সে মানেই বাংলাদেশি। সেটা পরেশ রাওয়ালও মনে করেন, সেটা দুর্ভাগ্যক্রমে মহারাষ্ট্রে যে পুলিশ অফিসার তিনিও মনে করেন। এটা বলার পর পশ্চিমবঙ্গে এসে বিজেপি কি করে ভোট চাইবে, আমার সেটা বৃহত্তর প্রশ্ন। এবং বৃহত্তর প্রশ্ন হচ্ছে, যদি পশ্চিমবঙ্গের আগে বিজেপি শুধু টার্গেট করতো বাঙালি মুসলমানদের, বাঙালি মুসলমান মানে রোহিঙ্গা। আগের দিনই আপনাদের শোতে আপনাদের পলিটিক্যাল এডিটর জয়ন্ত ঘোষাল বলছিলেন যে বেনারসে তিনি শুনেছেন যে বাংলা নাকি রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ভরে গেছে। এই যে মিথটা তুমি চালু করছো, তার বিপদ হচ্ছে আজকে এইটা। পৃথিবীতে আবার সেই পুরনো তর্কে যদি আপনি ফিরে যান, যদি 1000 জন অনুপ্রবেশকারী থাকে আর একজনও যদি বৈধ নাগরিক থাকে, তাকে ফেরত পাঠানোর দায়টা কে নেবে? এটার উত্তর কারো কাছে নেই। এবং আবার আমাদের বিদেশ নীতি বা অন্যান্য নিয়ে সে কথা বললেই বিজেপি দেশদ্রোহী ইত্যাদিতে চলে যায়। প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশের কাছে, বা এই খবরটা তো বিবিসি থেকে শুরু করে সবাই করেছে, আপনি গোটা দক্ষিণ এশিয়ায় ভারতবর্ষের ভাবমূর্তি কি হলো যে আপনি নিজের দেশের নাগরিকরা তারা যদি বাংলায় কথা বলে, তারা যদি মুসলমান হয়, তাহলে আপনি তাদের পুশব্যাক করবেন। এইটা যদি বিজেপির ওভারঅল ন্যারেটিভ হয়, তাহলে বিজেপি কোথায় দেশকে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাতেই আসবো দীপ্তাশ্বর কাছে। তার আগে একবার দেখাই যে মুম্বাইয়ে গিয়ে যেভাবে বিপদে পড়েন বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা মুস্তাফা কামাল শেখ, একই বিপদে পড়েন বাগদার 2 পরিযায়ী শ্রমিক সহ রাজ্যের মোট 5 জন। রাজ্য প্রশাসনের উদ্যোগে তাদের ফেরানো গেছে, কিন্তু যে দুশ্চিন্তা পরিবারকে পোহাতে হয়েছে তাতে কি কোনোদিন কোনো মলম দেওয়া যাবে? দেখুন। মুম্বাইয়ে গিয়ে বিপদে বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা মোস্তফা কামাল শেখ। একইভাবে বিপদে পড়েন বাগদার 2 পরিযায়ী শ্রমিক সহ রাজ্যের মোট 5 জন। রাজ্য প্রশাসনের উদ্যোগে তাদেরকে ফেরানো গেছে, কিন্তু যে দুশ্চিন্তা পরিবারকে পোহাতে হয়েছে তাতে কি কোনোদিন মলম দেওয়া যাবে? শুধু বাংলায় কথা বলার জন্য কেন এই হেনস্থা, সেই প্রশ্ন তুলছে এলাকাবাসী। আর সেই সঙ্গে প্রশ্ন উঠছে বহিরাগত তকমা নিয়ে যে বিজেপির কেন্দ্রীয় নেতারা ভোটের সময় বারবার বাংলায় আসেন, তারা কি কোনোদিন বাঙালির সেন্টিমেন্ট বুঝতে পারবেন? এইখানে আমাদের জন্ম, এই জন্ম হয়ে থেকে আছি, তবে আমাদের উপরে ভেতরপাড়া বাড়ি, এইখানে আমরা উঠে এসেছি 2007 সালে এইখানে উঠে এসেছি। না না, বাংলাদেশি লেয় আমরা এই ইন্ডিয়ারই লোক, বাংলাদেশি আমরা লেয়। বাংলাদেশের আমার কোনো 14 পুরুষ নাই। 7 পুরুষের জন্মভিটে, তবুও বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো কাঁটা তারের ওপারে। দুশ্চিন্তায় পরিবারের সদস্য, দুশ্চিন্তায় খাওয়া দাওয়া ভুলেছেন মা, ঘুম উড়েছে 2 চোখে। সেই 17-18 বছরের ছেলে চলে গিয়েছিল মুম্বাই। এত বছর সেখানে থাকার পর মুম্বাই পুলিশ বাংলাদেশি সন্দেহে তাকে গ্রেফতার করেছিল। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন কেরিমা খাতুন শেখ। জীবনভর ভারতে থেকেও কেন তাদেরকে বাংলাদেশি তকমা দেয়া হলো বুঝতে পারছেন না তিনি। কাল থেকে আমার খাওয়া দাওয়া নাই, রাতের ঘুম নাই। কি হইলো আমার ভালো ছেলে, এমন তারা কোনোদিন কোনো আমার ছেলেদের কোনো 2টো ছেলের আল্লাহর রহমতে কোনো দিন কোনো দুর্নাম নাই।
তাদের 14 পুরুষের কেউ কোনোদিন বাংলাদেশে থাকেননি, তবু কেন এভাবে বাংলাদেশি তকমা দেওয়া হলো? এর জন্য বিজেপিকে দুষছেন এলাকার মানুষ। তারা কাজের জন্য, কর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দুটো অন্যের জন্য, তাদেরকে হেনস্থা করে, এই যে হেনস্থা করা হচ্ছে তাদের পরিবার চিন্তায়, পরিবার দুশ্চিন্তার মধ্যে, আমরা গ্রামবাসী আমরা দুশ্চিন্তার মধ্যে, সকলে দুশ্চিন্তার মধ্যে। সে তো রুজির সন্ধানে গেছে, কিন্তু রুজি করে খেতে দেওয়া হচ্ছে না। এই রাজনীতিটা পুরোপুরি বিজেপি করছে, হিন্দু মুসলমান রাজনীতি। হ্যাঁ, এবং প্রত্যেককে এর শিকার, কি হিন্দু কি মুসলমান প্রত্যেককে শিকার হচ্ছে। বর্ধমানে মন্তেশ্বরের কামাল শেখকে এখন উত্তরবঙ্গের সীমানা দিয়ে ভারতে পাঠানো হয়েছে। ভারতে আনা হয়েছে অবৈধভাবে পুশব্যাক হওয়া আরও 2জন পরিযায়ী শ্রমিককে। তারা দুজনেই উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, মাতৃভাষা বাংলা হওয়ার জন্য আর কত দুর্দশা রয়েছে বাঙালির কপালে? বিশেষজ্ঞদের মতে বাঙালির এই আবেগেই বারবার ঘা দিয়েছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা এখানে এসে বহিরাগত তকমা ঘোচাতে পারেনি, ভাষা সমস্যাই তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। বাঙালির মানসিকতা বুঝতেও ব্যর্থ তারা, তাই বারবার বাংলায় ঝাঁপিয়ে পড়লেও ভোট বাক্সে বাঙালিদের টেনে আনতে পারেনি। আর এখানেই যাবতীয় সাফল্য নিজের ঘরে টেনেছে ঘাসফুল। কলকাতা টিভি। দীপ্তাশুর কাছে এখানে প্রশ্ন। দীপ্তাশু, প্রথমত কোথাও কি বিশেষ করে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা যে প্রশ্নটা তোলে, যে কোথাও এই পশ্চিমবঙ্গে তোমরা এখনো পর্যন্ত শাসন ক্ষমতা দখল করতে পারোনি, তাই সামগ্রিকভাবে একটা অনীহা বাঙালির প্রতি সেটা কোথাও রয়ে যায়, যারই কারণে পরেশ রাওয়াল থেকে কৈলাস বিজয়বর্গীর বিভিন্ন সময় এই সমস্ত মন্তব্য। দ্বিতীয়ত যেটা সুমনদা বললেন, যে এটা তো শুধুমাত্র দেশের মধ্যেকার একটা ব্যাপার নয়। ভাবো তো যে একটা অন্য ভিন দেশে কোনো ভারতীয় নাগরিক, তার রিলেটেড যদি কোনো সমস্যা হয়, প্রথম তো তখন এটার ইনস্ট্যান্স আসবে যে তিনি ভারতের নাগরিক কিনা, ভারতই তা নিয়ে কনফিউজ থাকে, যেটা বাংলাদেশের পুশব্যাকের পর যে ফেরানো হলো এটা থেকে স্পষ্ট। অন্তত 5 জনের ক্ষেত্রে বিষয়টাকে কেঁচে গন্ডুস করতে হয়েছে। এটা আন্তর্জাতিকভাবেও তো একটা বড় ধাক্কা, একটা বড় ফেস লস। আচ্ছা বলি এবার। প্রথম কথা মৌপিয়াদি, কোহিনুর বাবু যেটা বলছিলেন যে আধার কার্ড ইউএডিএআই দেয়, ভোটার কার্ড কেন্দ্রীয় সেন্ট্রাল ইলেকশন কমিশন দেয়। একটা জিনিস বোধহয় ওনার জানা নেই, আধার কার্ডের নোডাল অথরিটি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আধার কার্ডটা ইস্যু করেন কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করেন না, তিনি রিপোর্ট করেন মমতা ব্যানার্জিকে। তাহলে জাল আধার কার্ড, ফেক আধার কার্ড যদি ভুয়ো পরিচয়পত্র দিয়ে এই নিউটন দাসের মতো লোকেরা আধার কার্ড তৈরি করে, সেক্ষেত্রে অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং রাজ্যের একটা ভূমিকা অবশ্যই থাকে। এবং তোমার মনে থাকবে পার্লামেন্টে একটা আলোচনায় পরিষ্কারভাবে সেখানে কিন্তু অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এক মিনিট আমি শেষ করিনি, 1 মিনিট আবার আমার এতজনের প্রশ্ন তো আমাকে একটু উত্তর দেওয়ার তো টাইম দিতে হবে নাকি? তো সেখানে কিন্তু উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে একটা যে কোনো, আজকে মেঘালয় দিয়ে কেউ ঢুকছে, জঙ্গল দিয়ে বা সুন্দরবন দিয়ে কেউ ঢুকছে, সেখানে সে বিএসএফের নজরদারি এড়িয়ে ঢুকে পড়লো মানেই তাকে আপনি আধার কার্ড দিয়ে দিলেন, এটা কোনো কথা নেই। আজকে দেখো, আজকে এইখানে ইন্ডিজোটের তিনজন, সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল, তারা 3 জনের কেউ কিন্তু কথা বলতে পারলেন না যে বাংলায় ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড নেই। আজকে আমি 3টে বিধানসভার কথা বলছি, হরিশ্চন্দ্রপুর, চোপড়া, ইসলামপুর। 2011 থেকে 2021-এর মধ্যে এই 3 জায়গায় ভোটার বৃদ্ধির হার হচ্ছে তোমার 35%-এর আশপাশে। এমনকি যদি তোমার আমি জনসংখ্যা বৃদ্ধির যে গড় ধরি, তারও ডবল। এইটা কিভাবে সম্ভব? এই অস্বাভাবিক ভোটার বৃদ্ধির হার কিভাবে? আর 2 মিনিট, 1 মিনিট না 30 সেকেন্ড নেব। এখানে আমি দেখলাম এই পক্ষ অনেক পক্ষ এখন তারা হয়েছে, বাঙালির কথা ভাবছে, খুব ভালো কথা। কিন্তু বাঙালির কথা ভাবা মানে শুধুমাত্র তো মুর্শিদাবাদ, মালদার ওই শ্রমিকদের কথা ভাবা নয়। আজকে যখন মোথাবাড়িতে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে, মুর্শিদাবাদ বা মহেশতলায় আক্রমণ হচ্ছে, যখন বাঙালিকে পুজো করার জন্য কোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসতে হচ্ছে, কলেজের সরস্বতী পুজো থেকে পাড়ার দুর্গা পুজো, সেগুলো নিয়েও তারা বলা দরকার। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ভেঙে দেওয়া হলেও কিন্তু বাঙালির অপমান হয়, সেগুলো নিয়েও বলা দরকার। ওবিসি এতে যখন বাঙালি হিন্দুদের দেখে দেখে বাদ দেওয়া হয়, আজকে কোর্ট আবার সেখানে রাজ্য সরকারকে চপেটাঘাত করেছে, সেগুলো নিয়েও বলা দরকার। আর আমি কোনো আমি কোনো বিশ্লেষক বা কোনো সাংবাদিকের নাম নিয়ে আমি বলতে চাই না, কিন্তু এটুকুনি বলবো যে অনেক সাংবাদিক, অনেক বিশ্লেষক আছেন
যারা এককালে হয়তো প্রথাগত সাংবাদিকতা করতেন, কিন্তু বর্তমানে নাকি তারা অনেকে আবার এখানে বসে ইউনুস বা মইনুস এদের অনেকের হয়ে অনেক কিছু করেন। আমি কারোর নাম নিচ্ছি না, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা যাদের কিন্তু সম্পত্তি এরকমও আছে কাজে এই লবিও কাজ করে যারা এইসব অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশের ইস্যুটা ঢাকা দিয়ে ওই হিউম্যান রাইটস, মানবাধিকার এইসব দিকে নিয়ে যেতে চায়। একটা কথা হচ্ছে, যদি আধার কার্ড নাই করতে পারেন তাহলে আপনাদের ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি মিনিস্টারকে রিজাইন করতে বলুন। কিন্তু এটাও তো ফ্যাক্ট, ডেফিনেটলি কোনোভাবেই এই 5 বাঙালিকে যেভাবে পুশব্যাক করা হয়েছিল পরে ফিরিয়ে আনা হয়েছে, এই জায়গাটা যেমন কোনোভাবে জাস্টিফাই করা যায় না। যেমন আমি এক্সপেক্ট করি যে দীপ্তাশ্বরদের বলা প্রয়োজন যে এটা অত্যন্ত অনভিপ্রেত, তারপরে যে কোনো যুক্তি আসে, কিন্তু এত কিছুর পরও দীপ্তাশ্বরা যে যুক্তিটা দিচ্ছে যে এটাও তো ঠিক যে খুব সহজে এ রাজ্যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এগুলো যে হয়ে গেছে, একাধিক চক্র ফাঁস হয়েছে সাম্প্রতিক অতীতে। আবার আপনি একটা অ্যাড করলেন এর সঙ্গে, পাসপোর্টও ডেলিভারিং অথরিটি আমরা নই, সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এটা দালাল চক্র যে কাজ করেছে বিভিন্ন সময় এটা দেখা গেছে। এবার এক এক করে বলতে দিন। এই যে দীপ্তাশ্বরা যে উদাহরণ দিচ্ছে, লাভলি খাতুনের প্রসঙ্গ, এই যে নিউটন দাসের প্রসঙ্গ, এগুলো তো বাস্তব। ঠিক আলো রানী তো আমাদের লাভলি খাতুন আমার টিকিটে জিতে আসেনি, কংগ্রেসের টিকিট জিতেছে, তারপর আমরা নিয়েছি। আলো রানী সরকারও তাই, এই কিন্তু বিজেপি থেকে নিয়েছেন তো, এই তো বললেন যে আপনি বলার সময় না নিয়েছেন। আচ্ছা দীপ্তাশ্বর আলো রানীকে আমরা নিয়েছি। এবার ঘটনা হচ্ছে একটা কথা, এক এক করে বলতে দাও প্লিজ, বলতে দাও প্লিজ দীপ্তাশ্বর, বলতে দাও প্লিজ। হ্যাঁ, এতক্ষণ তো বলুন। দেখুন, একটা জিনিস আবার পরিষ্কার যে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড কেউ আমরা বানাই না। এইটা জাল হচ্ছে কি করে সেইটা রুখতে গিয়ে সবার আগে রোখার কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের। 1, 2 নম্বর হচ্ছে এই যে আন্ডা জোটের লোকেরা বলে না, আন্ডা জোট তো নিয়ে একা বিজেপি আছে, তারপর 10টা দলের নাম বলতে পারবে না আন্ডা জোটে কারা আছে। আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের কংগ্রেস, আম আদমি পার্টি দুজনেই বলেছেন দিল্লি এবং মহারাষ্ট্রের ভোটে ভুয়ো ভোটার কাজ হয়েছে, এবং অনারেবল লিডার অফ দি অপোজিশন ইন দি পার্লামেন্ট রাহুল গান্ধী ওটা বলেছে যে ওর পর কতগুলো ভোট হয়েছে আপনারা দেখুন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলে না, বা শুধুমাত্র বাংলায় যে ভুয়ো ভোটার কার্ডে ভোট হয় সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলে না। 3, এই যে আর সব কথার মধ্যেই হঠাৎ করে হিন্দু মুসলমান আনতে চায়, এটা তাদের রাজনৈতিক স্টান্ট, সেটা তারা নিতেই পারে, আনতেই পারে। কিন্তু আপনি ভাবুন তো, যখন ক্লাবগুলোতে পয়সা দেওয়া হয় তখন কোর্ট কেস করতে যায় কে? বিজেপি। যখন কার্নিভেলের কথা বলা হয় তখন তার বিরোধিতা করে কে? বিজেপি। যখন জগন্নাথ ধাম তৈরি হয় তখন নবদ্বীপ ধাম স্টেশনের নাম, কেন্দ্রীয় রেল দপ্তর, 4 ধামের বাইরে নবদ্বীপ ধামে অসুবিধা নেই, জগন্নাথ ধামে তাদের অসুবিধা। জগন্নাথ ধামে তার রাগ, মন্দিরে তার রাগ। এই যে একটা প্রেসিডেন্ট, এই যে একটা প্রেসিডেন্ট সৃষ্টি করে দিলেন, এই যে একটা প্রেসিডেন্ট সৃষ্টি করে দিচ্ছেন এখন, যে আপনি বলার সময় কেউ বলবে না, ওটা আপনি সবার বলার সময় বলবেন। আমার সময় সংক্ষিপ্ত। সো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির যে মেকি হিন্দুত্ব, সেটা বহুদিন আগে মুখোশ করে ক্লাবকে টাকা দেওয়াটা সুমনদা সব ক্ষেত্রে একটা কথা বলেছে যে ঠিক তো, এটা এম্বারাসমেন্ট যে আমি আমার নাগরিক আইডেন্টিফাই করতে পারছি না, আমার পাঠিয়ে দিলাম, তারপর 5 দিন পর হঠাৎ মনে পড়লো না না এটা আমার নাগরিক, আবার ফেরত নাও। এই যে আমার একটা কেস ফলস হলো, এরপর তো প্রত্যেকদিন বলবে এই তুমি আগে ঠিক করে ডিসাইড করে না ওটা তোমার নাগরিক কিনা। এই যে ভাবুন, দেশের নাগরিক কিনা এইটা জাজ করতে পারছে না ভারতবর্ষের সরকার। আমার এখানে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যখন বিজেপি তারা অভিযোগ করছে যে তৃণমূলের একাধিক নেতা তারা জড়িত এবং এই রাজ্যে ভুয়ো আধার কার্ড খুব সহজে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদিতে, ভুয়ো নথি খুব সহজে পাওয়া যায়, তৃণমূল কংগ্রেস বলছে যে বিএসএফ কি করে, এই জায়গায় দাঁড়িয়ে একটা ভীষণ সেন্সিবল বেতে বিরোধিতার যে জায়গাটা, এটা এই ইস্যুটাকে হ্যান্ডেল করার যে জায়গাটা, সেটা তো কংগ্রেসের কাছে এক্সপেক্টেড। কোথায় না, আমরা তো এটা প্রথম দিন থেকে বলে আসছি, এটা নতুন কোনো কথা নয় মৌপিয়া। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে কটা কথা বলেছে আপনি। আরে বাবা, এই যে জাল ভোটার এবং ভোটার লিস্ট, ভুয়ো ভোটার লিস্টে যে ভরে গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, পুশব্যাক তো একটা ন্যাশনাল ইস্যু। পাঁচজন বৈধ ভারতীয় নাগরিক তাদের পুশব্যাক করা হলো, তারপর তাদের ফিরিয়ে নেওয়া হলো, অর্থাৎ এটা প্রমাণিত যে ভুল লোককে পুশব্যাক করা হয়েছিল। এটা নিয়ে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব কটা রিঅ্যাকশন দিয়েছে? একটা কথা বলছি, এটা আপনি যদি ভাবেন কোনো বিচ্ছিন্ন ঘটনা, আমি আবার বলছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মৌপিয়া।
না না, আমার তো সেখানেই প্রশ্ন যে আপনার কেন্দ্রীয় নেতৃত্বে একটা কথা বলেছেন নাকি আসলে বাংলা বলে, এটা যদি কেরালা হতো তাহলে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী তারা ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আপনাকে ভাবতে হবে যে শুধুমাত্র লুঙ্গি পরলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, চিড়ে খেলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আপনি রোগের একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছন। এটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার এজেন্ডা, শুধুমাত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মপিয়া, যেটা বারবার করে বলে আসছি। রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী এইটার বিরুদ্ধেই তো রাহুল গান্ধীর লড়াই, এর জন্যই তো আরএসএস এর বিরুদ্ধে রাহুল গান্ধীর লড়াই, নাকি আসলে বাংলার স্বার্থ, বাংলার স্বার্থ আপনাদের হাই কমান্ডের কাছেও, বাংলার স্বার্থ আপনাদের হাই কমান্ডের কাছেও, সেটা আমরা তো বারংবার করেই বলছি এই কথাটা, কিন্তু পাশাপাশি তো এই কথাটা উঠে আসবে তাহলে যে আরএসএস এর স্কুলের সংখ্যা কোন জাদু বলে 2011-এর পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়লো পশ্চিমবঙ্গে, কোন জাদু বলে বাড়লো? এই প্রশ্নের উত্তর তো তোলার মানে আজকে খুঁজতে হবে। সমস্যাটা কি হলো? আমি আসবো, আমি 10 সেকেন্ড। আচ্ছা, আজকে অশোকদা অনেকগুলো কথা বললেন। আধার কার্ড চালু হয়েছিল 2009 সালে কংগ্রেস সরকারের আমলে, সেই সময় তখন বলতে পারতেন, তখন ওনারা বলতে পারতেন আধার কার্ড, নাগরিকত্বের পরিচয়পত্র। যখন ভোটার কার্ড চালু হয়েছিল কংগ্রেস সরকারের আমলে, ওনারা বলতে পারতেন নাগরিকত্বের পরিচয়পত্র। কেন বললেন না সেদিন? কেন সেদিন ওনারা বললেন না যে ভোটার কার্ড এবং আধার কার্ড, নাগরিকত্বের পরিচয়পত্র? ওনারা কেন বললেন না? থামতে হবে। আমার অরিন্দমদার কাছে এখানে প্রশ্ন, যে অরিন্দমদা আসলে কি বাংলা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে জাতীয় দল হিসেবে যারা দাবি করে, তাদের কাছে একটা বিমাতৃসুলভ আচরণের জায়গা নিয়ে আজকে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং যেটা শুধুমাত্র কোনো লোকাল ইস্যু নয়, যেটা একটা জাতীয় ইস্যু। আজকে অন্য দলগুলো, এক দলের প্রতিনিধি তিনি বলে গেলেন যে আজকে আমরা মানে কি যে ইস্যু নিয়ে আলোচনা করা সেই ইস্যু নিয়ে আলোচনা করছি না, অর্থাৎ এর কোনো গুরুত্বপূর্ণ ইস্যুই না। আমরা এখনো পর্যন্ত কংগ্রেসের হাইকমান্ডের কাছ থেকে কোনো রকম কোনো রিয়াকশন পাইনি। বিজেপি তারা দায়িত্ব নিচ্ছে না, তারা দায় এড়াচ্ছে। দেখুন, একটা কথা স্পষ্ট কথা, প্রথমেই যেটা যে জায়গাটা বলা দরকার, এখানে তো 5 জন হয়েছে, বাঙালিরা মার খেয়েছে, বাঙালিদের মৃত্যু হয়েছে, নেলির গণহত্যা আমরা জানি, কিন্তু একই সাথে বিভিন্ন জায়গায় বাঙালিদের কিন্তু অত্যাচার করা হয়েছে। এইবার যেটা হচ্ছে বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক করতে হবে সরকারি পরীক্ষায়। গুজরাট, বিহার, ইউপি, মহারাষ্ট্র, কোন রাজ্যে নেই? প্রত্যেকটা জায়গায় নিজস্ব WBCS এ বাধ্যতামূলক আছে। এখানে বিজেপি আর সিপিএম এক হয়ে যায়, কোনো এক সেলিম, ভুলে যাচ্ছি নামটা, হালিম, আর তারপর শুভেন্দু অধিকারী, তারা গিয়ে বলেছে উর্দু থাকুক, মানে এটা দরকার। শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানিয়েছেন বাংলা কেন উর্দু থাকবে সেই নিয়ে শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানিয়েছেন। আপনার তথ্য ভুল। উর্দু খারাপ তো আপনাদের কাছে? উর্দু খারাপ ভালো কথা নয়। কলকাতার রাস্তায় উর্দুতে লেখা হবে বলুন, কলকাতার রাস্তায় কেন উর্দুতে কেন আপনার প্রতিবাদ থাকে না? বাংলা থেকে কেন আপনার উর্দু চলে? 300 কোটি টাকা কেন আপনাদের ন্যাশনাল লেভেলে 300 কোটি টাকা উর্দু তৈরি করছে, শুভেন্দু অধিকারী যায়নি, প্রতিবাদ জানাতে যায়নি। আপনি মিথ্যে কথা বলছেন, শুভেন্দু অধিকারী যায়নি। আরে বাংলায় WBCS এ উর্দুকে কম্পালসরি ঢোকানো হলো কেন? শুভেন্দু অধিকারী আর থাকে না, আর মিসেস হালিম যাননি, প্রতিবাদটা জানাতে যাননি, আর উর্দু যদি আপনারা পছন্দ করেন। আমি 300 কোটি টাকা একদম সংক্ষেপে আছে, বিজেপি সময় 300 কোটি টাকা। আমি সুমনদার কাছে খুব সংক্ষেপে আসবে, এক সেকেন্ড আসবে, খুব সংক্ষেপে। 300 কোটির গল্প বলছি না, 300 কোটি টাকা ন্যাশনাল লেভেলে উর্দুতে দেওয়া হয়েছে। আর 2 নম্বর, শুভেন্দু অধিকারী আর মিসেস হালিম দুজনেই প্রতিবাদ করতে গেছিল বাংলাটাকে বাধ্যতামূলক। আমি সুমনদার কাছে আসি খুব সংক্ষেপে। সুমনদা, আমি দুটো ক্ষেত্রে জাস্ট ইন্ট্রোস্পেকশনের চেষ্টা করব। এক তো হচ্ছে সংবাদ মাধ্যম হিসেবে ইন্ট্রোস্পেকশনের চেষ্টা করব, দুই হচ্ছে বাঙালি হিসেবে ইন্ট্রোস্পেকশনের চেষ্টা করব। দেশের বিভিন্ন প্রান্তের যে সমস্ত ইস্যু নিয়ে আমরা বাংলা সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে গুরুত্ব দিয়ে থাকি, আজকে যখন এরকম একটা ঘটনা ঘটেছে জাতীয় সংবাদ মাধ্যমে, সেটা কি সত্যি জায়গা পাচ্ছে প্রপারলি? দেখুন মৌপিয়া, আপনার বক্তব্যের উত্তর দেওয়ার আগে আমি 10 সেকেন্ড নেব। সেটা হচ্ছে যে রাজ্য কংগ্রেসকে দোষ দিয়ে লাভ নেই। ওদের আলিমুদ্দিন স্ট্রিটের সাথে সখ্য করতে করতে ওরা দুধ চা খাওয়া ছেড়ে দিয়ে রচায় চলে গেছে, ফলে বাঙালির ইস্যু ভুলে গিয়ে ওরা জাতীয় ইস্যু, ভেনেজুয়েলা ইত্যাদিতে থাকে। এটা বাংলার কংগ্রেসের সমস্যা। কিন্তু আপনি যেটা প্রথম বড় ইস্যু করে ধরলেন, যে সেটা হচ্ছে যে বাঙালির এই ইস্যু কতটা গুরুত্ব পাচ্ছে।
তার কারণটা হচ্ছে, এটা যদি গুজরাট হতো, এটা কেরালা হতো, তাহলে দেখতেন সব দলের সাংসদরা একজোট হয়ে গেছে যে 5 জন গুজরাটি বা 5 জন কেরলকে মালায়ালিকে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। বিজেপির যে মুখপাত্র এখানে বসে বড় বড় কথা বলছেন না, বিদেশে গিয়ে কোনোদিন তার পাসপোর্ট খোয়া যাওয়ার পরে যদি সেখানকার মালায়ালি, আপনি যখন বলছেন আমি বলিনি, চুপ করে বসুন, আপনি যখন বলছেন আমি বলিনি, বিদেশে গিয়ে যদি কোনোদিন ওনার পাসপোর্ট আর মালায়ালি ভারতীয় আইএফএস অফিসার যদি ওনার জাতীয়তাবাদ প্রশ্ন করে, তখন উনি বুঝতে পারবেন যে বাঙালি হওয়ার গুরুত্বটা কি। ওনাকে এটা বুঝতে হবে, যে কোনো দলকে এটা বুঝতে হবে যে আন্দামানে দেওয়ালে যে নামগুলো লেখা আছে সেটা কৈলাস বিজয়বর্গীর নয়, সেটা ভারতবর্ষের বাঙালিদের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে। চারটে হেলিকপ্টার আর প্লেনে চড়ে এসে পশ্চিমবাংলায় হলেই বাঙালি জাতীয়তাবাদ অথবা ভারতবর্ষের জাতীয়তাবাদ হওয়া যায়। যদি আমরা বড় বিষয় ধরতাম তাহলে তো বলতাম যে দল নিজের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারে না, তাকে একটা ব্লু প্লেনে তুলে দিয়ে মৃত্যু একদম শেষ, এখানেই শেষ করতে হবে। এই 5 জনের যে নজির, সেই নজির অনভিপ্রেত, গোটা বাঙালির আবেগের জন্য একটা বড় ধাক্কা। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে এভাবে কারো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় না এবং তাকে একটা অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দেওয়া যায় না। এক্ষেত্রে রেকটিফিকেশন হয়েছে, আমরা কি জানি যে এরকম ভুল, কোট আনকোট ভুল আরও হয়েছে কি না? আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।